बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। माननीय सदस्य ने अपना वक्तव्य देते हुए अभी ये कहा कि वंदे मातरम जब महान कवि बंकिम दास चटर्जी ने लिखा, चटर्जी जी ने लिखा था। আমি প্রতিবাদ করছি এটা সমগ্র আমি নয়, সারা ভারতবাসীর কাছে এটা লজ্জার বিষয়। কোথাও কোনো চাপ, কোনো রকম কোনো কিছু প্রশ্ন আসা যে আপনি কেন প্রতিবাদ করছেন, এরকম কিছু পাচ্ছেন কোথাও? তো কেউ চাপ দিচ্ছেন? যখন 150 বছর আগে এটাকে বন্ধ করা হয়েছিল তখন তুই কোথায় ছিলিস, মানে আমাকে লিখছেন আর কি। নামে তো অন্তত একটা ইউনিভার্সিটি হওয়া প্রয়োজন ছিল, বঙ্কিম ইউনিভার্সিটি। আমার দাদুকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গুরুজি বলে কথা বলতেন। আজকের ডেটে বঙ্কিমচন্দ্র অস্তিত্ব, ওই বন্দে মাতরম আর কিছু নেই। সংসদে বক্তব্য রাখার সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে উল্লেখ করছেন। সেখানেই শেষ নয়, বিজেপির একাধিক নেতা, মন্ত্রী, সাংসদরাও বিভিন্ন সময়ে বাঙালি মনীষীদের নাম ভুলে যাচ্ছেন। তা নিয়ে মুখ্যমন্ত্রী একাধিক ভুল বলেন। সেসব বিতর্ক পেরিয়েও এই বিতর্কও কিন্তু মাথাচাড়া দিচ্ছে। আমার সঙ্গে রয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একেবারে উত্তরাধিকার সূত্রে তারা রয়েছেন, তাদের বংশের একজন সদস্য রয়েছেন, পরিবারের সদস্য। স্বাগত আপনাকে। সজলবাবু, আপনাকে প্রথম প্রশ্ন। আজকে দেশের প্রধানমন্ত্রী তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলছেন। শুধু তাই নয়, অন্য অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা তারাও সংসদে দাঁড়িয়ে নানান রকম ভুল উচ্চারণ করছেন, একজন মনীষীকে নিয়ে বলছেন। পরিবারের সদস্য হিসেবে কোথাও গিয়ে লজ্জিত, নাকি দুঃখ পাচ্ছেন, নাকি রাগ হচ্ছে, কি মনে হচ্ছে? এখন প্রথমেই বলি, আপনি তিনটে শব্দ বলবেন, লজ্জিত, দুঃখিত নাকি রাগ হচ্ছে। তিনটেই হচ্ছে। কারণ এটা তো জানি না কেন বলেছেন উনি। এটা নিয়ে যত বলবো বিতর্ক তত বেশি বাড়বে। সেটা যেই বলুক, ওনাদেরকে ছোট করার কোনো ক্ষমতা আমাদের নেই। যদি ভুল করেও ছোট করে ফেলি, সেখানেও সেই ক্ষমতাটাও আমাদের নেই। তো এটাতে আমি প্রতিবাদ করছি এটার। বঙ্কিমবাবুকে বা রবীন্দ্রনাথ ঠাকুরকে বা দেশের কোনো মনীষীকে ছোট করাকে বা নামটাকে ধরে দাদা বলা বা অসম্মান করাকে আমি প্রতিবাদ জানাচ্ছি। শুধু দাদা নয়, মানে যিনি বলছেন তার যে পদের যে বিষয়টি, তার পদাধিকার, সেখানে দাঁড়িয়ে একটি মনীষী সম্পর্কে তাকে দাদা বলা, যেমন প্রধানমন্ত্রী যেমন বলছেন ঠিক আছে ভুল হলো, প্রধানমন্ত্রী বলে ফেলেন। পরবর্তী দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং থেকে শুরু করে একাধিক মন্ত্রীরা রয়েছেন, তারাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নানান রকম ভুল উচ্চারণ, ভুল মন্তব্য করছেন। কোথাও গিয়ে কি মনে হয়, আপনি কি মনে করেন পুরো বিষয়টা নিয়ে? দেখুন, আমি পলিটিক্যাল লোক নই, আমি কোনো পার্টিকেই সাপোর্ট করে কথা বলছি না। এটা একদমই যিনি যেভাবে নেবেন নিতে পারেন। আমার মনে হয় এটা একদম না জানার অজ্ঞতার পরিচয়। যেটা করা হচ্ছে এটা সমগ্র আমি নয়, সারা ভারতবাসীর কাছে এটা লজ্জার বিষয় যে একজন মনীষীর নাম আমি ভুল বলবো। আমি জানি না, বলবো না, একটা নাম ভুল বলবো, এটা লজ্জার বিষয়। এটা আমারও প্রতিবাদ রইল। তবে আমি যেটা দেখলাম, মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে যখন সৌগত রায় ওটাকে কন্ডেম করছেন, তখন কিন্তু উনি ব্যাপারটাকে শুধরে নিয়েছেন। তা এটা তারপরে আবার গিরিরাজ সিং ভুল, হ্যাঁ একদম নামটা ভুল বলেছেন, সেটাও আমি দেখেছি। তা আমি আপত্তি জানাচ্ছি বা প্রতিবাদ জানাচ্ছি। এটা কাম্য নয়। এটা শুনতেও মানে শোনাটাও পাপ বলে মনে হয়। এই ধরনের মনীষীদের নাম যদি কেউ ভুল করে, সেটা শুধু আমার দাদুর ক্ষেত্রে নয়, ভারতবর্ষের যে কোনো মনীষীর ক্ষেত্রে আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। কোথাও গিয়ে নির্বাচন আসছে, বঙ্গের নির্বাচন আসছে, বিরোধীরা রাজনৈতিক চাপানো তো চলবে। সেখানে দাঁড়িয়ে বন্দে মাতরম যে গান, সেই গানকে রাষ্ট্রীয় সঙ্গীত বলা এবং রাষ্ট্রগান বলা, এবং কোথাও গিয়ে সেই গান নিয়ে সংসদে একটা আলোচনা করা 150 বছর পূর্তি উপলক্ষে, এই বিষয়টি কীভাবে নিচ্ছেন? কোথাও গিয়ে আপনার মনে হয় পরিবারের সদস্য হিসেবে যে এতদিন তো ছিল, বহুদিন বিজেপি সরকার রয়েছে ক্ষমতায়, তারপরেও বন্দে মাতরম নিয়ে আচমকা 2026-এর ঠিক আগের মুহূর্তে এত মাতামাতি কেন? দেখুন, ভারতবর্ষে যখন যে সরকার এসছে, প্রতিটা মনীষীকে পলিটিক্যাল ইউজ করেছে। তার মধ্যে বেশি পলিটিক্যাল ইউজ রয়েছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কারণ ওনার বন্দে মাতরমকে ইউজ করেনি এমন কোনো দল নেই, সবাই মোটামুটি ইউজ করেছেন, কিন্তু বিনিময়ে তার প্রাপ্য তিনি কিছু পাননি। তো এইটাকে আপনি যদি ভোটের রাজনীতি বলতেই পারেন। তবে আমার মনে হয় না এটা ততটা ভোটের রাজনীতি। তার কারণ আমি কিন্তু বহু দিন ধরে শুনছি, কারণ আমার কাছে বিজেপির থেকে বহু মানুষ আমাকে বলেছেন যে বন্দে মাতরমটাকে নিয়ে আমরা
আন্দোলন করব, প্রতিবাদ করব, এটা বহুদিন ধরে চলছে। মানে এটা 2026-এর আসছে বলে এটা আমার কাছে এসছে, বা মোদিজি কখন পার্লামেন্টে সেটা তার বক্তব্য রাখবেন বা সেটা নিয়ে কখন হুলুস তুলুস করবেন সেটা তার ব্যাপার, সেখানে আমার কোনো বক্তব্য থাকতে পারে না। কিন্তু এই ঘটনাটা নিয়ে আমার কাছে বহু আগে থেকে, মানে বিজেপি যখন প্রথম সরকারে এসছে তারপর থেকেই মোটামুটি বিজেপি সরকার আমার সাথে যোগাযোগ করেছে, আমাকে বলেছে এইটাকে নিয়ে আমরা মানে সামনে নিয়ে আসবো, বন্দে মাতরমটাকে যেরম ছিল, যেরমভাবে করা উচিত সেরমভাবে করব। বা বিজেপির অনেক নেতাই, মানে সে আপনার একদম দিল্লির নেতা থেকে আরম্ভ করে কলকাতার নেতারা অনেকেই আমার সাথে যোগাযোগ করে এটা বলেছেন। তো এটাকে আমার এটা আখ্যা দেওয়ার কিছু নেই। তবে পাশাপাশি আমি একটা কথা আমার বলতেই হচ্ছে, একজন ভারতীয় হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে, বন্দে মাতরমের জায়গায় সেটার অধিকার সবার আছে প্রতিবাদ করার, বা সেটা কিভাবে উপস্থাপনা হবে সেটাও আমরা ভারতীয়রা যেভাবে ইচ্ছে করতে পারি। আমি নাতি হিসেবেই করতে পারি, আপনি করতে পারেন না তা কিন্তু নয়। প্রধানমন্ত্রী তো সে দেশের একজন শ্রেষ্ঠ নাগরিক হিসেবে সে তো করতেই পারেন, তার হাতে আছে সেটা। কিন্তু পাশাপাশি আমি বলবো যে বর্তমান ভারতবর্ষের যে সমস্যা বা পশ্চিমবাংলার যে সমস্যা, শুধু বন্দে মাতরম দিয়ে কিন্তু সেই সমস্যাটা সমাধান হবে না। বন্দে মাতরম করা উচিত, সেটা আমার 100% সাপোর্ট আছে, আমি চাই সেটা হোক, আশা করব সমগ্র ভারতবাসীও চাইবেন সেটা হোক, সেটা করা উচিত। কারণ প্রত্যেকটা মনীষীর যা তাদের যা সম্মান, প্রাপ্য সম্মান পাওয়া উচিত সেটা আমরা দিতে চাই বা দেওয়া উচিত, বা এটা আমাদের কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু পাশাপাশি আমি বলবো বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি, তার সার্বিক উন্নয়নের দিকে আমাদের প্রত্যেকের, যা বর্তমান আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, প্রত্যেকের দায়িত্ববান হওয়া উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুতে সুর চড়িয়ে তিনি বলেছেন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, যারা এরকম ভুল নাম উচ্চারণ করছেন, ভুল বলছেন বারবার, তাদের নাক খত দেওয়া উচিত। সেটা নিয়ে আপনি কি বলবেন? এটা আমার কোনো উত্তর নেই, সেটা যে যার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। তিনি প্রতিবাদ করেছেন, প্রতিবাদ তো করতেই পারেন, সে প্রতিবাদের ভঙ্গিটা এক একজনের এক এক রকম হয়। সে উনি কীভাবে প্রতিবাদ করবেন আমি তো বলতে পারি না, বা ওনার প্রতিবাদটা প্রতিবাদ, সে এক একজনের ভাষা। আমিও তো প্রতিবাদ করছি বসে, আমি তো মোদিজিকে সাপোর্টও করলাম বন্দে মাতরমের জন্য, পাশাপাশি আমি কিন্তু প্রতিবাদটাও করেছি। এক একজনের ভাষা, যিনি যেরকম বুঝেছেন তিনি তেমন করেছেন। সেখানে তিনি আমার শ্রদ্ধেয়, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে তো আমি শেখাতে পারি না, তিনি কীভাবে প্রতিবাদ করেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আমার একেবারে শেষ প্রশ্ন, আপনি এই যে এত একটা কন্ট্রোভার্সি, বিতর্ক তৈরি হচ্ছে, কোথাও গিয়ে আপনি প্রতিবাদ করছেন, কেউ বলছেন আপনি বিজেপি বিরোধিতা করছেন, আবার কেউ বলছেন বন্দে মাতরম নিয়ে আপনাদের ভালো লাগছে না। সমালোচনার সম্মুখীন হতে হবে আপনাকে, যেহেতু আপনি প্রতিবাদ করছেন। কোথাও কোনো চাপ, কোনো রকম কোনো কিছু প্রশ্ন আসা যে আপনি কেন প্রতিবাদ করছেন, এরকম কিছু পাচ্ছেন? কোথাও কেউ চাপ দিচ্ছেন? দেখুন, আমি বিজেপির বিরোধিতা করছি বা তৃণমূলের বিরোধিতা করছি নয়, আমি পলিটিক্যাল লোক নয়, আমি একজন শিল্পী মানুষ, ক্ষুদ্র শিল্পী একজন, আমি একজন সঙ্গীত শিল্পী, আমি চলচ্চিত্র অভিনেতা। আমি আমার প্রফেশনে খুব সুখে আছি, শান্তিতে আছি, সেখানে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি যেমন আছি আমারটা ঠিক আছে। আমি প্রথম কথাই আপনাকে যেটা বললাম, পলিটিক্যাল লোক নয়। রাজনীতির একটা মতো চলে, তার পথে চলে। তা সেখানে আমি যেহেতু রাজনীতি জানি না, রাজনীতি করিনি। প্রতিবাদের পরে কোনো চাপ এসছে? প্রতিবাদের পরে চাপ বলতে, দেখুন, চাপ বলতে সোশ্যাল মিডিয়া অনেক কিছু হচ্ছে, যে আমি নাকি ভোটের টিকিট পাবো বলে করছি, বা কিছু খুব শিক্ষিত মানুষ তারা লিখছেন যে যখন 150 বছর আগে এটাকে বন্ধ করা হয়েছিল তখন তুই কোথায় ছিলিস, মানে আমাকে লিখছেন আর কি। তা আমার কাছে তাদের কাছে আমার বক্তব্য, যিনি লিখছেন তারও 150 বছর বয়স নয়, আর আমার তো নয় 150 বছর বয়স। মানে ইতিহাসটাকে না জেনে অনেক মানুষ অনেক কথা বলছেন, তো তাদেরকে আমি সাধুবাদ জানাই। তারা এই শিক্ষায় শিক্ষিত হোক, তারা ইতিহাসের মানে এরকম ধ্বংস করুক, আমি এটাই চাই। আর দেখুন, আমার কিছু বক্তব্য রয়েছে পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে। আমি আপনাকে আবারও বলছি, রাজনৈতিক কোনো চাপ আমার নেই, আমি কারোর বিরোধিতা করছি না, না তৃণমূল কংগ্রেস না বিজেপির বিরোধিতা করছি, কারণ দুটোই আমার কাছে শ্রদ্ধার জায়গা। সরকার, পশ্চিমবঙ্গ সরকারও আমার সরকার, কেন্দ্রীয় সরকারও আমার সরকার, তা তাদের বিচার করার ক্ষমতা আমার নেই, কিন্তু আবেদন করার অধিকার আমার আছে। বিচার আমি করতে পারি না, তাদের কাছে আমি কিছু চাইতে পারি, সেই অধিকার আমার আছে, আমার সেই অধিকারটা আছে, আমি চাইতে পারি। সেই চাওয়া থেকে আমি বলতে চাই, ভারতবর্ষে প্রথম গ্র্যাজুয়েটের নাম হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তা সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম থেকে অবহেলিত। প্রথম সময় ব্রিটিশের তাবেদারি তিনি করেননি বলে তাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানে তাকে চাপে থাকতে হয়েছে, বা অনেক কিছু হেনস্থা হতে হয়েছে তাকে। তো ব্রিটিশ চলে যাওয়ার পরে তিনি তোয়াক্কা করেননি,
তিনি কিছুই তোয়াক্কা করেননি, তিনি তার মানে অমূল্য সম্পদ দিয়ে গেছেন ভারতবর্ষের জন্য। কিন্তু আমার বক্তব্য, বিনিময়ে তিনি কি পেয়েছেন? ভারতবর্ষের প্রথম যিনি গ্র্যাজুয়েট, তার নামে তো আমরা অন্তত আশা করব সমগ্র ভারতবাসী, সাধারণ যারা আছেন, সাধারণ মানুষ, অসাধারণ মানুষ যারা আছেন, তারা প্রত্যেকেই আশা করবেন যে তার নামে তো অন্তত একটা ইউনিভার্সিটি হওয়া প্রয়োজন ছিল, বঙ্কিম ইউনিভার্সিটি। সেটা কিন্তু ভারতবর্ষের বুকে নেই। তাহলে সেই জায়গাটা থেকে তিনি অবহেলিত, সেখান থেকে তিনি তার মানে অসম্মানিত হচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, তার বিরাট ব্যাপ্তি। আপনারা তো জানেন না যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি ভালো সম্পর্ক ছিল। মানুষ অনেকেই এটাকে নিয়ে রাজনীতি করেন, কিন্তু আপনি আজকে আমার কাছে অন ক্যামেরা আমি বলছি, আপনার শুনে যান কথাটা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিভিন্নভাবে কোনো গল্প লিখলেন বা কবিতা লিখলেন বা উপন্যাস লিখলেন, সেটা নিয়ে বাড়িতে আসতেন। আমার এই বাড়িতে না, কলেজ স্ট্রিটের বাড়িতে, যে বাড়িতে 5 নম্বর প্রতাপ চ্যাটার্জি স্ট্রিট, যে বাড়িতে বঙ্কিমবাবু মারা গেছেন, সেই বাড়িতে উনি আসতেন এবং এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন ওনার সঙ্গে দেখা করবেন বলেন। আমার দাদুকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গুরুজি বলে কথা বলতেন, বাংলা ভাষার গুরু বলতেন। এবং অনেক ক্ষেত্রে হয়েছে, কোনো লেখা লিখে বঙ্কিমবাবুকে দেখিয়েছে, সেই দেখানোর পরে বঙ্কিমবাবু সেটাকে সার্টিফাই করেছে যে খুব ভালো লিখেছে বা এখানটা খারাপ হয়েছে, সেটা করেছে। এটা দেখুন আমরা পূর্বপুরুষদের থেকেই শোনা কথা, মানে আমার তো আমি 5th জেনারেশন, খুব দূরের নয়, কিন্তু এটা শোনা কথা আমার। তো সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্রভারতী আছে, বিশ্বভারতী আছে, বিশ্ববিদ্যালয় আছে, তাহলে বঙ্কিমবাবুর নামে নয় কেন? আমি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কেন হয়েছে, হওয়া উচিত নয়, এটা কিন্তু বলছি না। উনি ওনার যোগ্য প্রাপ্য যদি পেয়ে থাকেন, বঙ্কিমবাবু কেন পাবেন না? আমি চাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে একটা ইউনিভার্সিটি হোক, আমি চাইবো সমগ্র ভারতবাসীও সেটা চাইবেন। দ্বিতীয়ত, দেখবেন আপনি পশ্চিমবাংলার সমস্ত জায়গায়, সারা ভারতবর্ষগুলো দেখতে পাবেন রবীন্দ্র ভবন আছে, যেখানে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয়, অনেক কিছু হয় সেখানে। কোথাও কিন্তু বঙ্কিম ভবন আপনি পাবেন না। ইভেন রাস্তাও নেই কিন্তু বঙ্কিমবাবুর নামে, একটাই রাস্তা আছে কলেজ স্ট্রিটে, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, আর কোথাও কিছু নেই। সেভাবে স্ট্যাচুও ওনার দেখতে পাবেন না। তো একটা সময় তো আমাদের পরবর্তী প্রজন্ম বন্দে মাতরমটা কানে শুনবে, কিন্তু বন্দে মাতরমটা কি, সেটা কেন, কে লিখেছিলেন, কিভাবে লিখলেন, তার সৃষ্টি কিভাবে, তার অস্তিত্ব কোথায় খুঁজে পাবে? বঙ্কিমচন্দ্র তো অস্তিত্ব হারাতে বসেছে আজকের ডেটে। বঙ্কিমচন্দ্র অস্তিত্ব হারাতে, ওই বন্দে মাতরমটুকু ছাড়া আর কিছু নেই। যে মানুষটা স্বাধীনতার একটা পার্ট, ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যা দিয়ে গেছেন, অনেকেই দিয়েছেন, প্রত্যেকেই দিয়েছেন যারা আমাদের মনীষীরা আছেন, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওয়াটা কিন্তু একটা অনবদ্য দেওয়া। যে মন্ত্র ভারতবর্ষ স্বাধীন করতে সাহায্য করেছে, যে মন্ত্র শুনলে ব্রিটিশ ভয়ে কাঁপতো, আজকের ডেটেও যদি বন্দে মাতরম আপনি বলেন বা কানে শোনেন, গায়ের লোম খারাপ হয়ে যায়। কিন্তু সেই মানুষটি অবহেলিত হবে, এটা তো কাম্য নয়। আর 3 নম্বর কথা যেটা বলার আমার, মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন, বন্দে মাতরমকে ইনস্ট্রুমেন্টালি না করে সমগ্র পঙ্ক্তিগুলো বাজা উচিত, মানে টোটাল অন্তরাগুলো বাজা উচিত, এটাতে আমার সম্পূর্ণ সাপোর্ট আছে। তার কারণ ওটাকে বন্ধ করা হয়েছিল তো হিন্দু দেবদেবীদের নাম আছে বলে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা বন্ধ করা হয়েছিল। তো এটাতে আমার সম্পূর্ণ, একজন ভারতীয় হিসেবে, একজন হিন্দু হিসেবে, একজন বাঙালি হিসেবে আমি এটাকে সাপোর্ট করছি। তিনি যেমন প্রতিবাদ করছেন, তেমনই আবার সমর্থনও করছেন। কিন্তু কোথাও গিয়ে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বাংলার একাধিক মনীষীর মধ্যেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেন অবহেলিত, তার নামে কেন অনেক কিছুই চোখে দেখা যায় না, তা নিয়েও প্রশ্ন তুলছেন তার পরিবারের সদস্য সজল চট্টোপাধ্যায়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।